বজবজের সুভাষ উদ্যান থেকে ময়লা ডিপো পর্যন্ত এই রাস্তা সংস্কার হবে, তার জন্য 6.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সংস্কারের কাজ শুরু হতেই দেখা গেল এই রাস্তা থেকে মাটি কেটে কেটে অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে। সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে একবার কথা বলবো। সমীর, এটাও কি সংস্কারের একটা নির্দিষ্ট ভাগ নাকি, যে রাস্তা থেকে মাটি কেটে তুলে সেটা অন্য জায়গায় বিক্রি করা হবে? পুরসভা জানে? দেখো, তুমি যেটা বলেছো একদম ঠিক বলেছো, যে এই মহেশতলা এই বজবজ পৌরসভার যে 19 নম্বর ওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এই এলাকায় যে দীর্ঘদিনের রাস্তার প্রবলেম ছিল, সেই রাস্তা নিয়ে এটা নিয়ে বারবার অবরোধ হয়েছিল। তারপরে রাস্তার সংস্কার হচ্ছে 6 কোটি টাকার মতন এরকম একটা স্যাংশন হয়েছে। এই যখন স্যাংশন হয়েছে, যখনই পিডব্লিউ যে রাস্তা সরকার থেকে করা হচ্ছে, করার পরেই তারপরে সেই রাস্তার মাটি যখন উঠে ডাম্পিং গ্রাউন্ডে যাবার কথা, সরকারি যে ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে যাবার কথা, কিন্তু যে ওখানকার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে তার একজন যে ওখানকার মাটি তুলে অন্যান্য জায়গায় বিক্রি করছে। এলাকার লোক ওখানে মুখ খুলতে পারছে না, যে ভয়, যে মুখ খুললে যে লুৎফর তার বাড়ি, যে কাউন্সিলর আছে 19 নম্বর ওয়ার্ডের লুৎফর হোসেন, তার বাড়ি ভাঙচুর করবে, এবং সেই জন্য ভয় ওখানকার লোক কিছু বলতে পারছে না আমাদের সামনে। এবং এই মাটি কারবারে, এই যে মাটি এবং যে রাবিশ বিক্রি হচ্ছে, এবং ওখানকার যত কারখানা আছে সেই কারখানার মধ্যে এই রাবিশ দিয়ে বিক্রি করছে, করে উপার্জন করছে। এবং এই যে প্রশাসন সবাই জানে, কিন্তু কেউ মুখ খুলতে চাইছে না। এবং স্থানীয় যে পৌরসভার চেয়ারম্যান, তার সঙ্গে যখন কথা বলি, উনি জানতেই না, উনি বলছে আপনাদের কাছে আমরা শুনলাম, আমরা এটা নিয়ে ব্যবস্থা নেব। অতনুদা, ধন্যবাদ। রাস্তাটা বজবজ পৌরসভারই। এই রাস্তাটা আমরা অনেকদিন সংস্কার করতে পারিনি, কেননা এই রাস্তায় বজবজের জন্য একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হচ্ছে। এই রাস্তাটা আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্রোচ করেছিলাম, যে আমাদের সায়েন্টিফিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ রোড, এবং গভর্নমেন্ট সেই অনুযায়ী আমাদের রাজ্য সরকার প্রায় 6.5 কোটি টাকা বরাদ্দ করেছে। এখন অল্প কাজ শুরু হয়েছে, মাটিটা কাটিয়ে তুলছে, তুলে সাইডে রাখছে। হয়তো ওখান থেকে কেউ চুরিচামারি করছে, তার মানে বোঝা যাচ্ছে। যখন আমরা জানতে পারলাম, আমরা বিষয়টা খোঁজ নেব। কুমড়া এলাকা মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এমন জায়গায় চলে গিয়েছে, 3 ফসলি জমির মাটিও বাদ দিচ্ছে না। আর তারপর সেই মাটি ভর্তি ট্রাক যখন যাচ্ছে, তখন রাস্তার দফারফা, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। মাটি মাফিয়ারা এইভাবে কাজ করছে কিভাবে, কাদের মদতে? আমার সঙ্গে জিয়াউল রয়েছে ফোনে, বলতে পারবেন জিয়াউল? একদম, দেখো, হাবড়ার কুমড়া কাশীপুর গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গা বলে একটি এলাকা রয়েছে। সেখানে দিনে এবং রাতে, অর্থাৎ অবৈধভাবে 3 ফসলি কৃষি জমি, সেখান থেকে মাটি পাচার হচ্ছে। এবং এই মাটি পাচার, অর্থাৎ যারা মাটি পাচার করছেন, এতটাই মাটি ডিপ করছে বা গর্ত করছে, ফলে পার্শ্ববর্তী যে সমস্ত কৃষি জমি রয়েছে সেগুলো যে কোনো সময় ধস নামতে পারে। অন্যদিকে যে রাস্তা দিয়ে এই মাটির গাড়ি চলছে, ভারী গাড়ি যাচ্ছে, ফলে সেই রাস্তার দফারফ অবস্থা, গ্রামীণ পিচ রাস্তার একেবারে দফারফ অবস্থা। এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন, একাধিকবার বলেছেন, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করা হয়নি। পঞ্চায়েতকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকায় তীব্র একটা সমস্যা হচ্ছে, তার কারণ যেভাবে মাটি মাফিয়ারা দিনের আলোয় একেবারে মাটির গাড়ি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ফলে এলাকাটা সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েতকে জানানো পরেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাও কিন্তু এলাকা সূত্রে খবর। ফলে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, যেভাবে দিনের পর মাটির গাড়ি চলছে, ফলে এলাকায় কৃষি জমি নষ্ট হচ্ছে, ফলে সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। অতনু, ধন্যবাদ। না, গত বছর থেকে এটা হচ্ছে মালিকানা জমি, 2 ফসল তাহলে হয়, 2 ফসলি জমি, সেখান থেকে অবাধে মাটি কাটা হচ্ছে। কি কি ক্ষতি হচ্ছে আপনাদের? আমাদের ক্ষতি মানে কি, আমাদের মাছ টাছ করলেই বাড়িয়ে যাচ্ছে, তাহলে পাহাড়টা মজবুত করে দিচ্ছে না। আর এই যে সব সময় গাড়ি চলছে, তো এতে মোটামুটি জনগণেরও খুব অসুবিধে। এই যে গ্রামের রাস্তা ক্ষতি হচ্ছে, মাটি কাটিয়ে রাস্তাঘাট কিছু থাকতেছে না। এরপরে ধরো ওই বর্ষা হলে সে জল বেঁধে যাচ্ছে, রাস্তা যাচ্ছে, এরা আনে ওই ধরো গ্রামে যারা যারা মাটি কাটাচ্ছে তাকে কিছু কিছু পয়সা করে দিচ্ছে ওরা। এই জন্য গিয়ে পরে আর কেউ ভর্তিপাত করতেছে না। মাটির গাড়ি চলে কখন? মাটির গাড়ি সারা দিন চলবে। আর রাত স্টেশন মডেল স্টেশন হবে, তো মানুষ সহ্য করেছেন। 2 বছর ধরে কাজ হচ্ছে হয়েই চলেছে, এখনো সে কাজ শেষ হয়নি। এবার যাত্রীরা অধৈর্য হয়ে পড়েছেন, তারা এবার ক্ষোভ প্রকাশ করছেন যে এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত মডেল স্টেশন, সেই মডেল স্টেশন তৈরির কাজ এখনো পর্যন্ত শেষ হলো না। শুভঙ্কর আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, কাজ কতদূর এগিয়েছে, যাত্রীরা বা কি বলছেন, কোথায় সমস্যা হচ্ছে যাত্রীদের? হ্যাঁ অতনু, তোমাকে জানিয়ে রাখি, দেখো, কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন দিনহাটা রেল স্টেশন, সেই দিনহাটা রেল স্টেশনকে 2023 সালে অমৃত ভারত প্রকল্পে
এই রেল স্টেশনকে আধুনিক অর্থাৎ মডেল স্টেশন গড়ে তোলার কাজ শুরু হয়। সেই সময় রেল দপ্তরের আধিকারিকরা এসে শিলান্যাস করেছিলেন, কিন্তু 2 বছর পেরোতে চললো, কিন্তু সেই রেল স্টেশনের কাজ শেষ হয়নি। শেষ তো হয়নি, উল্টো অর্ধেক কাজও হয়নি এবং পরিস্থিতি এতটাই খারাপ এই স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন আসে, ফলে যে যারা ট্রেন ধরতে আসে তা সেসব যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তাই রেল দপ্তরের কাছে বাসিন্দাদের আর যে দ্রুত যাতে যে ঢিমে তালে একটা কাজ চলছে সেই কাজ যাতে দ্রুত শেষ হয় সেই দাবি করেছেন বাসিন্দারা। যদিও রেল দপ্তর জানিয়েছেন যে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কোথায় ঘাটতি রয়েছে এবং কাজ যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়টাও উদ্যোগ নেওয়া হচ্ছে। অতনু, ধন্যবাদ। রেল দপ্তরের অমৃত ভারত প্রকল্পের তত্ত্বাবধানে এই রেলের সংস্কারের কাজ শুরু হয়েছিল আজকে 2025 সালে মার্চ মাস অতিক্রম করার দিকে। যেভাবে যে গতিতে কাজটা হওয়ার কথা ছিল সেটা প্রচণ্ড পরিমাণে ধীরগতি চলছে এবং রেলের বিভিন্ন কাজের মাল মেটেরিয়ালস যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এতে ওখানকার যাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে পরিবেশেরও একটা দূষণের পরিবেশ তৈরি হচ্ছে। অটোমেটিক রোড সুইপার মেশিন, বালুরঘাটে রাস্তা সাফ করার জন্য এই মেশিনের উদ্বোধন করা হলো। আমার সঙ্গে অনুপ্রজ এই খবরে নজর থাকবে, তবে তার আগে একবার হাওড়ার ছবি দেখতে হবে। হাওড়া বেলগাছিয়া যেখানে ধস, যেখানে জলের সমস্যা ছিল এতদিন ধরে, ধস নেমে মাটি পাইপ ভেঙে গিয়ে সেখানে ফিরহাদ হাকিম, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে গিয়েছেন এবং সেখানে তিনি খতিয়ে দেখবেন যে কিভাবে কাজ হচ্ছে। ইতিমধ্যে এলাকার মানুষ যাদের বলা হয়েছে এই বাড়িগুলো বিপজ্জনক, তাদের বাড়ি ছাড়তে হবে, তারা ইতিমধ্যে পুনর্বাসনের দাবি জানিয়েছে। সেখানে ফিরহাদ হাকিম, রনক রয়েছেন আমার সঙ্গে। রনক, ফিরহাদ হাকিম গিয়েছেন, আমি একটু জানতে চাইব ফিরহাদ হাকিম কি কথা বলছেন এলাকার মানুষের সঙ্গে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে, যারা কাজ করছে তাদের সঙ্গে কথা হয়েছে? দেখো, একেবারে ইতিমধ্যে ঘটনাস্থলে এলো পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ইতিমধ্যে যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সেখানে তিনি এসেছেন এলাকা পরিদর্শন করে দেখছে এবং যেখানে প্রথমে এই পাইপলাইন ফেটে বিপত্তি ঘটেছিল সেই পাইপলাইন ফেটে বিপত্তির যে জায়গা সেখানেই তিনি ইতিমধ্যে এসেছেন। রয়েছেন হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া, পুলিশ কমিশনার সকলে রয়েছেন, এক্সপার্ট টিমরা রয়েছেন, অর্থাৎ পরবর্তী ভবিষ্যৎ কি হবে এই জায়গার যে বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া সরজমিনে কিন্তু মন্ত্রী নিজে এলাকা পরিদর্শন করে দেখছে, খতিয়ে দেখছে এলাকা। প্রথম দিন যেখানে পাইপলাইন ফেটে বিপত্তি ছিল ইতিমধ্যে সেখানে তিনি প্রবেশ করেছেন এবং আশেপাশে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের সঙ্গেও কিন্তু দেখা করবেন, অর্থাৎ এলাকা সরজমিনে খতিয়ে দেখতে কিন্তু ইতিমধ্যে এই বেলগাছিয়া যে ভাগাড় সেখানেই এসে উপস্থিত হলেন ফিরহাদ হাকিম এবং তার সঙ্গে হাওড়ার জেলা শাসক রয়েছে, এক্সপার্টিস যে টিম সেই টিম রয়েছে, কেএমডি এর অফিসিয়ালসরা রয়েছে, অর্থাৎ পরবর্তীতে ভবিষ্যৎ কি হবে এই ভাগাড়ের এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আদতে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, তাদের কি বন্দোবস্ত করা হবে, সবটাই কিন্তু সরজমিনে খতিয়ে দেখছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অতনু, রনক সঙ্গে থাকো। ফিরহাদ হাকিম গিয়েছেন। রনক, একটু তোমার থেকে এটাও জেনে নিতে চাইবো যে আজ সকালেই আমরা একটা ছবি দেখছিলাম যেখানে মানুষ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তার কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেছে যে তাদের ওই এলাকা ছেড়ে দিতে হবে। তাদের কয়েকজনকে বলা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে কিছু বাড়ি, তাদেরকে রিলিফ সেন্টারে এখন থাকতে হবে কারণ বাড়িগুলো বিপজ্জনক, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তারা পুনর্বাসনের দাবি জানাচ্ছেন, তারা কি ওখানে রয়েছেন এখন? একেবারে যে জায়গায় তারা রয়েছে সেখানেও কিন্তু মন্ত্রী যাওয়ার কথা রয়েছে। তিনি ইতিমধ্যে যেখানে এই পাইপলাইন ফেটে বিপত্তি হয়েছিল অর্থাৎ যে ঘটনাস্থল সেখানে এসে উপস্থিত হয়েছে জেলা শাসক, পুলিশ কমিশনার এবং কেএমডি অফিসার, তাদের সঙ্গে মন্ত্রী ইতিমধ্যে কথা বলছে কিভাবে এই ঘটনা ঘটলো বা এই ঘটনা ঘটার পেছনে প্রধান কারণ কি ধরনের যে আলোচনা, সেই আলোচনা কিন্তু জেলা শাসকের সঙ্গে এবং পুলিশ কমিশনার, কেএমডি এর অফিসার্স এবং এক্সপার্টিস টিম যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করছে। তারপরই কিন্তু এই যে এলাকা অর্থাৎ ক্ষতিগ্রস্ত যারা পরিবার সেই এলাকা পরিদর্শনেরও তার কথা রয়েছে, অর্থাৎ তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে কিনা বা ক্ষতিপূরণ বাবদ কোনো টাকা দেওয়া হবে কিনা এই সংক্রান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে পরবর্তীতে নেওয়া হবে। ইতিমধ্যে তার জন্য কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল সার্ভিস যারা রয়েছেন তাদের তরফ থেকে এখন একটা সার্ভে চলছে। সেক্ষেত্রে সেই সার্ভে সম্পন্ন হলে তার যে প্রাথমিক রিপোর্ট আসবে সেই প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে নাকি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে সেই বিষয়ে কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যে মন্ত্রী যেখানে প্রথম যে ঘটনা ঘটেছিল যে পাইপলাইন ফেটে বিপত্তি বেলগাছিয়া ভাগাড়ে, সেই ঘটনাস্থল পরিদর্শনে এলেন এবং জেলা শাসক, এক্সপার্টিস টিম, কেএমডি অফিসিয়ালস এবং পুলিশ কমিশনার তারা এখানে রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু আলোচনা করছেন। বেশ, ধন্যবাদ।